ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। ২৬শে মার্চ আমাদের দেশে ফেরা উচিত। এই যে ২৬শে মার্চ তারা দেশে ফিরবে, এটা নাকি তারা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। শেখ হাসিনার মতো কণ্ঠে কথা বলা এই অডিওগুলো শেখ হাসিনার কিনা? সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে, কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করেনি। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে তো আমরা এখন নিরপেক্ষই মনে করছি। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। বন্ধুরা, স্বাগতম আমার নতুন রিয়াকশন ভিডিওতে আজকে আলোচনার বিষয় ক্ষমতায় আসতে যাচ্ছে আওয়ামী লীগ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দান সবখানেই চলছে চর্চা। চলছে। তো আসুন আমরা এই ব্যাপারে গভীরে যাই। সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে, কিন্তু আমি বলি না, মুজিবকে কেউ হত্যা করেনি। মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে হবে। আজকে দেশের যে অবস্থা, স্বাধীনতা হুমকির মুখে। আজকে দেশের যে অবস্থা, সেই অবস্থায় স্বাধীনতা বিরোধীদেরকে যদি লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য স্বাধীনতাকে রক্ষার জন্য এবার যুদ্ধের ডাক দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন তিনি। সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে বের হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকারী এক একজন খুনি রাজাকার, যা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমরা মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীকে দাঁড়িয়েছিলাম। আজকে যে অরাজকতা দুর্নীতি চলছে, এটাকেও আমরা তাড়াতে পারবো ইনশাল্লাহ। আর দুর্নীতিবাজ, ঘুষখোর, প্রতারক, মিথ্যাবাদী, তাদের গলায় গামছা দিয়ে টান দিলে একটানেই শেষ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমাদের ব্যর্থতা, আমরা বঙ্গবন্ধুকে সর্বজনীন করতে পারিনি। আমাদের এতে ব্যর্থতা আছে, আমরা বঙ্গবন্ধুকে সার্বিক বানাতে পারি নাই। বঙ্গবন্ধু সমগ্র বাংলাদেশের নির্যাতিত মানবতার নেতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, আপনারা বাংলাদেশকে পাকিস্তান বানানোর প্রচেষ্টায় আছেন, কিন্তু আপনাদের পরিকল্পনা আমরা সফল হতে দেব না। কিন্তু আপনারা পাকিস্তান চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। পাকিস্তানে যে দেখেন কেমন সাপ, কিন্তু আমরা পাকিস্তান বানাতে। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। তবে আগুন দিয়ে আগুন কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আজকে জাতীয় নাগরিক কমিটির একজন কি বলা হয় যে নেতাই আমরা বলতে পারি এই মুহূর্তে, আহ্বায়ক যিনি, নাসির উদ্দিন পাটোয়ারি, নামটা চিনেন তো? এমন বক্তব্য তিনি দেন, তার এই বক্তব্যে ভাই মানে গাছের আগুন মাছে, মাছের আগুন পানিতে মানে দৌড়াদৌড়ি করে। আজকে যে বক্তব্য দিয়েছেন, কোনো দলের নাম মেনশন করেন নাই। তা আমরা যখন কথা বলি তখন বলে যে ভাই আমরা কি মেনশন করছি? তবে বাংলাদেশের জনগণ এই মুহূর্তে বোঝে যে আসলে লড়াইটা চলছে বিএনপি বনাম বৈষম্য বিরোধী, কারণ ইস্যুগুলো নিয়ে শুরু হয়েছে। আজকে বলা হচ্ছে সংস্কার প্রক্রিয়ায় বাধা দিলে ঠিক শেখ হাসিনার মতন পরিণতি হবে। তো শেখ হাসিনার পরিণতি কি হয়েছে? পতন হয়েছে, বাংলাদেশ ছেড়ে পালাইতে হয়েছে, রাইট? বিএনপি তো ক্ষমতায় নাই, তো যেহেতু ক্ষমতায় নেই তাদের পতন হওয়ার সুযোগ নাই, পালানোর সুযোগ আছে, পালানোর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে মিডিয়াতে আবারও তোলপাড়। সে বলছে যে বিচার প্রক্রিয়া ও সংস্কার প্রক্রিয়ায় যদি কেউ বাধা দেয়, তো কে চাচ্ছে না বিচার আর সংস্কার ইস্যুতে একটু বিপরীত ভূমিকা রাইট নাও, পরে চাচ্ছে, এটা হচ্ছে বিএনপি। জামাতও বলছে আগে সংস্কার জরুরি, তাহলে আর কোনো দল নো, বলছে তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতন। আর এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাইকে আবারও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন ৭২-এর সংবিধান দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়, তাই গণপরিষদের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী সংবিধান প্রয়োজন। আপনার গতকালকে একটা প্রতিবাদ সমাবেশ হয়েছিল মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে। তো তিনি বলছেন দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে, সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে, মায়েদের কথা থাকতে হবে, নারীদের কথা থাকতে হবে। তিনি বলছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধারা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা, আমরা সবাই এক হতে হবে,
মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি। আবার ওই সমাবেশেই একজন বলছেন এদেশে মুজিববাদ জিয়াবাদ কোনো কিছুই রাখবো না, থাকবে না। সেটা আলাদা ভিডিও দিছি, দেখে নিন। ইভেন আপনার প্রক্লেমেশন অফ জুলাই, সেটার গুরুত্ব তারা তুলে ধরেছে। তারা বলছে যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আপনার আমরা যদি দেখি যে মানে এই মুহূর্তে এই যে বক্তব্যগুলো আসছে একের পর এক, পোলাপাইন মানুষ, শরীরে রক্ত গরমের কারণেই তারা কিন্তু পারছে। আবার এই সমাবেশ থেকে আরেক ছেলে বলছিল 17 বছর কই ছিলেন, খাটের তলায় লুকাইছিলেন, আমরা বুলেট খাইছি, খাইয়া আপনাদেরকে আজকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছে। আবার বিএনপি বলছে 20 দিনে তোমরা কি সব করে ফেলছো? 17 বছর বিএনপির নেতাকর্মীরা জেল খাটছে, মামলা খাইছে, হামলা খাইছে। তোমরা তখন ছাত্রলীগের সাথে বৈশা সিঙ্গাড়া খাইছো, সমোসা খাইছো, হ্যাঁ পেপসি খাইছো, তোমরাও তো এগুলা করছো। পরে দিয়ে তোমাদের কোটা আন্দোলন থেকে পিছনে ব্লা 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 অ্যান্ড সরকার পতন। এই যে পাল্টাপাল্টি বিরোধী বক্তব্য কার জন্য কল্যাণ করেছে? আওয়ামী লীগের জন্য। দিন শেষে সমীকরণটা এরকম হইলেও আমরা আশ্চর্য হব না যে কখনো বিএনপি রাজপথে নামলে পরিচয় দিয়া হোক, পরিচয় না দিয়া হোক, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নামবে। বিপরীত টিমটাকে জামাত এবং বৈষম্য বিরোধীরা একটা টিম, কিন্তু কোথাও না কোথাও সবাই এটা আমরা দেখছি, বুঝতেও পারছি। সো এইভাবে পাল্টাপাল্টি অবস্থান নিলে বা বিএনপিকে টার্গেট করলে বা বিএনপিও যেভাবে টার্গেট করছে, আমি দেখছি যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং এটা অনিবার্য হয়ে উঠছে সামনের দিকে। যে পরিস্থিতিটা আমরা দেখছি দুই পক্ষ থেকে, যদি রাজপথে নামার ঘোষণা দিয়াই বসে, আপনি দেখবেন যে ওই দিন আসলে কি হয় বাংলাদেশে। এখন কোন পথে আসলে যাচ্ছে, হঠাৎ করে এই পরিস্থিতি কেমন ঘোলাটে হয়ে গেছে। দুই একজন ছাত্রের কয়েকটা কথা, আবার বিএনপির নির্বাচন ইস্যুতে অনড় অবস্থান, যে সংস্কার এত বেশি দরকার নাই, কোনো রকমে করে দিয়া দেন। ছাত্ররা মনে করছে যদি এখন দিয়েই দেই, এই জীবনে এই দেশে আর সংস্কার হবে না। ইভেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা ভয়, মানে শঙ্কিত। তো তাদের জীবনের লড়াই। ছাত্ররা গতকালকে সমাবেশে বলছে ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এভাবে বিভিন্ন গুজব ছড়ানোর পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা প্রকাশ্যে আসতে শুরু করেন। এরপর জয় বাংলা বলে স্লোগান দিতে দিতে একত্রিত হয়ে শোডাউন দেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফেসবুকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় বাজারে শোডাউন করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের 30 থেকে 35 জন নেতাকর্মী। শোডাউনের খবর আশেপাশে ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও ছুটে আসেন। বিএনপি নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বাজার থেকে আওয়ামী লীগের 2 জন নেতাকে আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম খলিল, রাসেল ও গোলাম কিবরিয়া লিটন। আমি মূলত চাটখিল থানা আকস্মিক পরিদর্শনে এসেছিলাম। তো এসে যেটি শুনলাম বা আমরা কালকেও খবর পেয়েছি যে আমাদের চাটখিল থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার নামক একটি জায়গা রয়েছে। সেখান থেকে কালকে আমাদের থানা পুলিশ অভিযান করেছে এবং সেখান থেকে 2 জন আসামিকে ধরেছে। সেই আসামির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যারা টহল টিমে ছিলেন এবং যারা বিষয়টি দেখভাল করছেন তারাই মূলত কথা বলছেন। তো এই জিজ্ঞাসাবাদ শেষে আমাদের শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। শেখ হাসিনার মতো কণ্ঠে কথা বলা এই অডিওগুলো শেখ হাসিনার কিনা তা নিয়ে আছে নানা প্রশ্ন। তেমন একটি অডিও বার্তায় 18 তারিখ হরতালের ডাক দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা। আসলে কি হরতাল করার কোনো নির্দেশনা ছিল নাকি সবটাই গুজব? আর যা যা হলো হরতাল পালন সন্দেহে, এ নিয়ে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও থেমে নেই ষড়যন্ত্র। ভারতে বসেই শেখ হাসিনা দেশকে অস্থির করতে মরিয়া। কিছুদিন আগে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করার নির্দেশও দেওয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে।
এরপর অনেকগুলো অডিও কল ভাইরাল হয়েছে। তার মধ্যে আগামী 18 তারিখ আওয়ামী লীগকে হরতালের নির্দেশ দেন শেখ হাসিনা। ময়মনসিংহে আওয়ামী লীগের পক্ষে হরতাল পালনের সন্দেহে 70টি মোটরসাইকেল জব্দ করে যৌথ বাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করে কয়েকটি অপরাধে 45টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ময়মনসিংহের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবসময় শান্তিপূর্ণ পরিবেশ রাখতে রাত দিন কাজ করছে। তবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার হরতাল পালন করতে না পারলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতাকর্মীরা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও সতর্ক রয়েছে। এর মধ্যে বিকেলে হঠাৎ 70টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে গিয়ে জেলা স্কুল মাঠে জড়ো ওসি বলেন, তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করেছে এমন সন্দেহে মোটরসাইকেলগুলোকে আটক করেছে যৌথ বাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলো কাগজপত্র চেক করা হয়। এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকায় কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে 45টির কোনো কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগে রেখে দিয়ে 25টি গাড়ি তাদের মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল শোডাউনে যারা বের হয়েছিল তারা সবাই বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেও জানিয়েছে সেখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হরতালের ডাক দেওয়ার বিষয়টি তারা অবগত হয়েছে। শনিবার 18 জানুয়ারি তাদের কোনো নেতাকর্মী মাঠে নামতে পারবে না। দিনব্যাপী ময়মনসিংহ শহর সহ উপজেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেবে। কেউ মাঠ উত্তপ্ত করবার চেষ্টা করলে জনতা উপযুক্ত জবাব দেবে বলেও জানান তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন। কেন এই সংবাদটিকে ইতিবাচক বলছি, শিরোনামটা দেখে তারপরে আসি আলোচনায়। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এতদিন শুধু আজগুবি প্রপাগান্ডা চালাচ্ছিলেন, এখন সেই প্রপাগান্ডার সঙ্গে নতুন করে একটি কথা যোগ হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে 6 জন নেতা সাক্ষাৎকার দিয়েছেন, তার মধ্যে একজন বলেছেন 26শে মার্চ আমাদের দেশে ফেরা উচিত। এই যে 26শে মার্চ তারা দেশে ফিরবে, এটা নাকি তারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। কথাটা বলেছে এইরকম যে সিনিয়র নেতারা মনে করেন 26শে মার্চ স্বাধীনতা দিবসে তাদের দেশে ফেরা উচিত। তো এটাও তাদের প্রপাগান্ডা না তারা সত্যি সত্যিই দেশে ফিরবেন, সেটা একটা দেখার ব্যাপার। এটা ভালো সংবাদ 2-3টি কারণে। প্রথম কারণ, এই সমস্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ, সেই অভিযোগটি হচ্ছে তারা গণহত্যা সংগঠিত করেছে। 1-1.5 হাজার বা 2 হাজার মানুষ হত্যা করেছে। আর অন্যান্য যে অভিযোগ আছে সেই অভিযোগ এখানে আলোচনা না করলাম, চুরি, বাটপারি, লুটপাট, ব্যাংক লুট ইত্যাদি ইত্যাদি, টাকা পাচার, সেই আলোচনাতে এই জায়গাতে যাচ্ছি না। যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে দমন করার জন্যে নিজ দলের নেতা কর্মীদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, বিজিবিকে দিয়ে, অন্যান্য আরো বাহিনীকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করেছে, ছাত্র জনতা যখন তাদেরকে ধরার চেষ্টা করেছে, দেশের ভেতরেরই আরেকটি অংশের সমর্থন নিয়ে তারা পালিয়ে বিদেশে চলে গেছে। অর্থাৎ তারা সবাই এখন পলাতক, খুনের মতো, গণহত্যার মতো অপরাধের দায়ে অভিযুক্ত। তারা এই গণহত্যার দায়ে যারা অভিযুক্ত, তাদেরকে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনা গণহত্যার বিচার করবে সরকার। গণ অভ্যুত্থানের মূল স্পিরিট এটা যে খুনিদের বিচার করতে হবে। তো এই খুনিরা যেহেতু দেশের ভেতরের একটা অংশের সুবিধা নিয়ে, সমর্থন নিয়ে পালিয়ে গেছে, সেই কারণে বিচার করা যাবে তাদের অনুপস্থিতিতে, কিন্তু তারা তাদের উপস্থিতিতে বিচার করে যদি শাস্তি কার্যকর করা যায়, যদি তারা বিচারে অভিযুক্ত হন, শাস্তি পান,
তো অভিযুক্ত হন, তাহলে সেটা দেশের মানুষের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক হবে। তো সরকার তাদেরকে চেষ্টা করছে ফিরিয়ে আনার, কিন্তু নানা কারণে তাদের অধিকাংশই ভারতে পালিয়ে আছে, ভারতে অবৈধভাবে ভিসা ছাড়া পালিয়ে আছে ভারত সরকারের সমর্থনে। ভারত তাদের এটা দেখছে না, শেল্টার দিয়েছে হাসিনা সহ সবাইকে। তো যেহেতু তারা সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে কিন্তু পারছে না, এবং ফিরিয়ে আনাটা খুব কঠিন, প্রায় অসম্ভব। তো এই নেতারা যারা গণহত্যার দায়ে অভিযুক্ত, তারা নিজেরা যখন সিদ্ধান্ত নিয়ে ফিরে আসতে চাইছে, তারা সবাই মনে করছে, অর্থাৎ তারা সবাই মনে করছে যে তাদের দেশের মাটিতে অর্থাৎ বাংলাদেশে ফিরে আসা উচিত। সেখানে তারা দাবি করছে তারা 30-40 জন আছেন সিনিয়র নেতারা আওয়ামী লীগের, এবং এই সিনিয়র নেতাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। তো সত্যি সত্যি যদি তারা 26শে মার্চ স্বাধীনতা দিবসে, বাংলাদেশের স্বাধীনতা দিবসে তাদের ফিরে আসা উচিত বলে তারা মনে করেন, আমরা ধরে নিব যে তারা 26শে মার্চ বাংলাদেশে ফিরে আসবে। তো তাদের নামে যেহেতু কেস আছে, মামলা আছে, এবং তারা যেহেতু গণহত্যার দায়ে অভিযুক্ত, তো বাংলাদেশের মানুষের জন্য, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির জন্য, গণ অভ্যুত্থান বাংলাদেশের সবাই করেছে, সবাই সমর্থন করেছে, আওয়ামী লীগের লোকজনও সমর্থন করেছে। তো এই সমস্ত নেতারা ফিরে আসলে স্বাভাবিকভাবেই বিচারের পথটা অনেক কি বলবো সহজ হয়ে যাবে। তার মানে এদের উপস্থিতিতে বাংলাদেশের মানুষ এই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার দেখতে পারবে। সেই বিবেচনায় এই সংবাদটি খুবই ইতিবাচক একটি সংবাদ বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, যাদের হত্যা করা হয়েছে, যারা রক্ত দিয়েছেন এই আন্দোলনে, সেই সমস্ত শহীদদের পরিবারের জন্য এটা খুবই ইতিবাচক সংবাদ যে তারা ফিরে আসলে তাদেরকে ধরে তাদেরকে বিচারের আওতায় আনা যাবে। এই কারণে এই সংবাদটি ইতিবাচক। এখন প্রশ্ন হলো, তারা সত্যিই ফিরে আসবেন নাকি ফিরে আসার এরকম ঘোষণা দিয়েছে, কি করবেন সেটা তারা জানেন। আমরা ধরে নিতে চাই যে বলে না যে, এখন অবশ্য কি বলবো, যে আওয়ামী লীগের সবচেয়ে জোরালো ভাবে কথা বলতে মুখ চোখ আঁকা বাঁকা করে শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর মেয়ে পালায় না, ইত্যাদি ইত্যাদি বলতেন না। তো তিনি তো সবার আগে পালিয়েছেন বোনকে সঙ্গে নিয়ে। তখন আওয়ামী লীগের নেতারা পালিয়েছেন এবং তারা এখন সিদ্ধান্ত নিয়েছেন তাদের ফিরে আসা উচিত। আমরা এখন বিশ্বাস করি আওয়ামী লীগ এত বড় রাজনৈতিক দল, এত সাহস তাদের, এত বড় নেতা তারা, তো তারা যদি ফিরে আসতে চান, ধরে নিব যে তারা সত্যি সত্যি ফিরে আসবেন, তো সেই জায়গাতেই থাকি। দেখা যাক 26শে মার্চ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো এই নেতারা একমত হয়েছেন, নিজেরা আলোচনা করে ফিরে আসবেন, তারা কি করেন, আবার তারা কবে দ্বিমত হন, নাকি সত্যি সত্যি ফিরে আসেন, দেখার অপেক্ষায় রইলাম। সেই কারণে ধরে নিচ্ছি ফিরে আসবে, এবং ফিরে আসবে বিধায় এটি ইতিবাচক সংবাদ। আরেকটি কারণে এটি ইতিবাচক সংবাদ, অপকর্ম করেছেন এই নেতারা। এই কথাটি যিনি বলেছেন তিনি আকম মোজাম্মেল হক। জোর করে ক্ষমতা দখল করে থাকা বিনা ভোটে এবং রাতে ভোটের যে সরকার, সেই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন আকম মোজাম্মেল হক। আকম মোজাম্মেল হক কিন্তু মাঠ পর্যায়ের নেতা, একসময় তিনি ত্যাগী নেতা হিসেবেই পরিচিত ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনিও আওয়ামী লীগের এই অবৈধ সরকারের ক্ষমতায় থেকে তিনি নিজেও নিজেকে নানা রকমের অন্যায়, অনিয়ম, দুর্নীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। সেই কারণে তিনিও ঘৃণিত এবং গণহত্যার দায়ে অভিযুক্তদের একজন। তো এই নেতারা ফিরে আসাটা যে কারণে, দ্বিতীয় কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সমস্ত নেতারা অপকর্ম করেছে, মানুষ হত্যা করেছে, মানুষকে পঙ্গু করেছে, মানুষকে অন্ধ করেছে, ঋণের নামে ব্যাংক লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, বিদেশে সম্পদ গড়ে তুলেছে। এহেন অপকর্ম নাই যা তারা করে নাই। দেশে সম্পদ দখল করা, অন্যকে মারধর করা, ইত্যাদি ইত্যাদি করেছে। তো সেই সমস্ত নেতারা আওয়ামী লীগের কর্মীদের, মাঠ পর্যায়ের নেতাদের একা অরক্ষিত ফেলে রেখে তারা পালিয়েছে, অপকর্ম করেছে এই নেতারা, কিন্তু ভুক্তভোগী মাঠ পর্যায়ের কর্মীরা, নেতারা। তো যেহেতু ভুক্তভোগী মাঠ পর্যায়ের কর্মী এবং নেতারা, তো এই সমস্ত অপকর্মকারী নেতাদের ফিরে আসার সংবাদে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা কর্মী যারা অপকর্ম করে নাই তারাও খুশি হবে। এই কারণে যে তারা একা মার খাবেন কেন, শাস্তি শুধু তাদের একার হবে কেন, বিপদে শুধু তারা একা থাকবেন কেন। এই সমস্ত নেতারা ফিরে আসলে তাহলে সরকারের বিচারিক প্রক্রিয়া বা বিক্ষুব্ধতা, গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে বিক্ষুব্ধ মানুষ, সেই মানুষের বিক্ষুব্ধতা এই নেতাদের উপরে পড়বে, মাঠ পর্যায়ের নেতারা এই জায়গা থেকে রক্ষা পাবেন। তো এই নেতাদের কাছেও এই অপকর্মকারী, গণহত্যাকারী নেতাদের ফিরে আসার সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ।
এই যে সংবাদটি আলোচনা করলাম আপনারা আগে দেখলেন, এই সংবাদটি ইন্ডিয়ায় বসে তারা দিচ্ছেন। এদের মধ্যে কেউ কেউ কানাডাতে আছেন, কেউ কেউ ইংল্যান্ডে আছেন, কেউ কেউ দুবাইতে আছেন, কারণ তাদের দুবাইয়ের সম্পদ আছে, ইংল্যান্ডের সম্পদ আছে, আমেরিকায় সম্পদ আছে, কানাডাতে সম্পদ আছে, ভারতে সম্পদ আছে, হাজার হাজার কোটি টাকা এরা এক একজন লুটপাট করেছে। সুতরাং তাদের জন্য দেশের বাইরে বসে খেতে, আরাম আয়েসে বিনোদনে থাকতে কোনো সমস্যা হচ্ছে না। বিপদে আছে কর্মীরা। অন্তর্বর্তী সরকারকে তো আমরা এখন নিরপেক্ষই মনে করছি। এখন বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ, আসুন বিএনপির এটা স্পষ্ট করা উচিত। তো আমি বলছি যে নির্বাচনের সময়ে এই অভিযোগগুলা বা এই ধরনের বক্তব্য থাকলে সুস্পষ্টভাবে বলা যেতে পারে যে সরকারের এই জিনিসগুলো আরও পরিবর্তন করা উচিত নিরপেক্ষতার স্বার্থে। তখন এটা সরকার বিবেচনা করবে যে সবার জন্য। তখন আমি বললাম যদি প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে, সেটাও নিরপেক্ষতা রাখবে কিনা, তাহলে সেটাও বিবেচনা করতে হবে। কিন্তু এখন তো এটা সময় আসে নাই। সরাসরি 1-11 ইঙ্গিত রয়েছে এভাবে বলেছে। 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে বেশ কিছুদিন আগে। বিএনপি কেন জানি মনে করে যে এই সরকারটা হয়েছে কেবল একটা নির্বাচন দেওয়ার জন্য, এবং এই সরকারকে তারা যে নির্বাচিত বলে না, আসলে এটাও একটা ভুল বক্তব্য। কারণ একটা সরকার যদি নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন হয়, তাহলে একটা নির্বাচিত সরকার একটা দেশে আসে। তো সরকারটা নির্বাচনের মাধ্যমে পট পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তন হয় না, হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে। ফলে গণঅভ্যুত্থানের সমর্থনে একটা সরকার আসছে একটা ইন্টেরিয়াম সময়ের জন্য, যেই সময়ে তারা বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। তো তো আমরা বিচার এবং সংস্কারটা আমাদের কিন্তু সমান প্রায়োরিটি। আমরা ছাত্ররা কিন্তু গভর্নমেন্টে এসেছি সেই ওয়াচডগের ভূমিকা পালন করতে, যে আমাদের যে কমিটমেন্ট ছিল, গণঅভ্যুত্থানের যে প্রতিশ্রুতি ছিল, সেটা সঠিকভাবে এই সরকার বাস্তবায়ন করতে পারে কিনা। তো সেই জায়গায় যখন বিএনপি ও এই একই কথায় তাল দেয় যে নিরপেক্ষ সরকার আরেকটা লাগবে, বা তারা এর আগেও বলেছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। হ্যাঁ, আজকে কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের যে আরাফাত রহমান, সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ এবং অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে নিরপেক্ষ সরকার মানে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। সো একই টোনে যখন আমরা কথা বলতে দেখছি, তাহলে এটা কিন্তু একটা সন্দেহ তৈরি করে। তো সেই জায়গা থেকে আমি বলেছি, আমি মনে করি না যে এটা তারা হয়তো ওই উদ্দেশ্য থেকেই বলেছে, কিন্তু তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। তবে একটা বিষয়, নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ সরকার মানে এই নয় যে আওয়ামী লীগকে সেখানে স্পেস করে দিতে হবে, আওয়ামী লীগের প্রতি নিরপেক্ষ আচরণ করতে হবে। আমাদের পুরনো ট্রেডিশনাল ধারায় আমরা দেখতাম যে আওয়ামী লীগ বিএনপি দুইটা প্রধান দল, তাদের মধ্যে নিরপেক্ষতা রাখবে এরকম একটা সরকার হচ্ছে নির্বাচনের সময় প্রত্যাশা করা হতো। এখন কিন্তু এই বাস্তবতা নেই। তো আওয়ামী লীগের প্রতি আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, তার বিচার প্রক্রিয়া চলছে। এই সরকারের অবশ্যই জুলাই গণঅভ্যুত্থানের সেই পক্ষপাতিত্ব আছে। ফলে নিরপেক্ষ সরকারের নামে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার যদি ষড়যন্ত্র হয়, এইটা আমরা মানব না। আমরা তো প্রথম থেকেই বলেছি আমরা একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাই, কিন্তু সেটার জন্য আওয়ামী লীগকে তো অ্যাপোলজিটিক হইতে হবে, কিন্তু তারা তো, তাদের মধ্যে আমরা সেই ধরনের কোনো প্রবণতা দেখতে পাচ্ছি না। ফলে আমাদের পরিকল্পনা হচ্ছে আওয়ামী লীগের যারা গুম, খুন, এই হত্যাকাণ্ড, সন্ত্রাস, দুর্নীতি এবং ভোট ডাকাতির সাথে জড়িত, তাদের যথাযথ প্রক্রিয়ার বিচার হবে। এবং যারা এই প্রক্রিয়ার সাথে আর এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু সমর্থক ছিলেন বা তৃণমূলের নেতাকর্মী অনেকে ছিলেন, তো তাদেরকে আমরা ইনডেমনিটি দিতে চাই, এবং তারা যে কোনো রাজনৈতিক দলে যেতে পারবে এবং তাদের সেই রাজনৈতিক নাগরিক অধিকার হচ্ছে রক্ষিত হবে। এইভাবে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া হতে পারে, কিন্তু তার আগে আমাদের বিচার কার্যক্রমটা আসলে করতে হবে। তো সেই জায়গায় আমরা মনে করি আওয়ামী লীগ নামে বাংলাদেশে আর রাজনীতি করার আসলে আওয়ামী লীগের অধিকার নেই, নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। এই বিষয়ে যদি আমরা ঐক্যমত হতে পারি, আমরা একটা ব্যবস্থা করব। আর নির্বাচনের আগে অবশ্যই বিচার আদালত বা ট্রাইব্যুনাল বা নির্বাচন কমিশন অবশ্যই এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন এবং স্পষ্ট বক্তব্য দিবেন। ইলেকশনে অংশগ্রহণ বা রাজনৈতিক দল গঠন, আমি যদি ইলেকশনে বা আমরা যারা ছাত্ররা যদি ইলেকশন বা অন্য যে কোনো উপদেষ্টাও যদি ইলেকশনে অংশগ্রহণ করতে চায়, নিশ্চিতভাবে তিনি আর সরকারে থাকবেন না। সরকারের থেকে কেউ ইলেকশনে অংশগ্রহণ করবে না। ইলেকশনে অংশগ্রহণ করতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের আগেই হচ্ছে সরকার ছেড়ে দিবে তারা। এবং রাজনৈতিক দল গঠনের বিষয়ে হচ্ছে যে আমরা তো
যে বাইরের যে রাজনৈতিক দল গঠন ছাত্ররা করতে যাচ্ছে সেই গঠন প্রক্রিয়ায় আমরা তো প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছি না। এবং বৈষম্য বিরোধী নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে, তারা তাদের মতো কাজ করতেছে। আমরা যদি সেই দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই সরাসরিভাবে, আমরা অবশ্যই সরকার ছেড়ে দেব। কিন্তু উনি যেটা বললেন যে যদি রাজনৈতিক দল গঠন হয় তাহলে আর আমরা এখানে থাকতে পারবো না। আমার তো ওই দলের সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে আমি কেন সরকারে থাকতে পারবো না? এবং যারা ছাত্র উপদেষ্টা এখানে আছে তারা তো বাইরের রাজনীতির সাথে যথাযথ দূরত্ব মেনটেন করেই সরকারে আছে, এবং রাজনীতি করতে হলে তারা সরকার ছেড়েই বাইরে চলে যাবে। শুরুতে বলি, বাংলাদেশ রাজনৈতিক পরিবেশ এখন বেশ উত্তপ্ত। আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে এই প্রশ্ন এখন সবার মনে। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং জনগণের প্রতিক্রিয়া আমরা একটু দেখে নেই। আমার মতে আওয়ামী লীগের শক্তি হলো তাদের উন্নয়নমূলক কাজগুলো, তবে সমালোচনাগুলো উপেক্ষা করা যাবে না। জনগণের আস্থা অর্জন করতে হলে তাদের আরো স্বচ্ছভাবে কাজ করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই ছিল আমাদের আলোচনা। আপনারা কি মনে করেন, আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসতে পারবে নাকি রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আসছে? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।